আজকে আমরা ক্লাস 11-এ যেটা করতে চলেছি আর কি, সেটা হচ্ছে আমরা যে লাস্ট নোটসটা দিয়েছিলাম সেই লাস্ট নোটসের শেষে 20টা এমসিকিউ ছিল, যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো সেগুলোর পিডিএফ সলিউশন আমি তো দেবোই, প্রত্যেকটা অর্থাৎ 20টাকে 20টা সলিউশনই আমি দেবো। তো সেই সলিউশনগুলোর মধ্যে আমি গোটা কয়েক সলিউশন এই ভিডিওর মাধ্যমে বোঝাবো, ঠিক আছে? মানে যেগুলো দরকার আছে বলে মনে হয় বোঝানো, পরবর্তী ক্ষেত্রে কাজে লাগতে পারে, তো সেগুলো আমি বোঝাবো। তো প্রথমেই আমরা একের দাগের অঙ্কটা বোঝাবো। একের দাগের অঙ্কটাতে যেটা বলেছে সেটা কি বলেছে একটু সবাই দেখবে। আমি অঙ্ক টুকছি না, অঙ্ক পিডিএফ আমার কাছে আছে এবং পিডিএফ ধরে ধরে আমি বোঝাচ্ছি। তো যখন তোমরা প্র্যাকটিস করবে সেটা পিডিএফ ধরে ধরে সলিউশন দেখে প্র্যাকটিস করবে আর কি। বলছে দেওয়া আছে লগ ই বেস আলফা ডিভাইডেড বাই পি বিটা সমান হচ্ছে আলফা জেড ডিভাইডেড বাই কে থিটা। তো যেখানে কোনটা কি রাশিমালা সেটা দিয়েছে, তো আমি সেটা টুকবো। আমাকে যে প্রদত্ত করা আছে যে লগ ই বেস আলফা ডিভাইডেড বাই পি বিটা সমান দেওয়া আছে হচ্ছে আলফা জেড ডিভাইডেড বাই কে থিটা, এটা দেওয়া আছে। দিয়ে আমাকে জিজ্ঞাসা করেছে এখানে কোনটা কি রাশিমালা একটু বলেছে, সেটা আমরা লিখে নিই। এখানে যেটা বলেছে পি হচ্ছে চাপ, ঠিক আছে? চাপের মাত্রা তো আমরা জানি, ডাইমেনশন অফ প্রেসার যেটা হবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, হ্যাঁ, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে? এটা হচ্ছে চাপ। একইভাবে আমাকে বলেছে জেড হচ্ছে দূরত্ব, তাই দূরত্বের মাত্রা আমি কি দেখব না, দূরত্বের মাত্রাতে আমি পাবো না এল। তো ডাইমেনশন অফ জেড সমান আমি পাচ্ছি এল, ঠিক আছে? আচ্ছা, তারপরে আর কি বলেছে কে হচ্ছে বোলজম্যান ধ্রুবক। কেটা কি না, কেটা হচ্ছে বোলজম্যান ধ্রুবক, ঠিক আছে? এটা একটা কনস্ট্যান্ট। এই ধ্রুবকটার কিন্তু মাত্রা আছে, যা কিনা আমি আগে কিন্তু নির্ণয় করে দেখেছি। এই কে এর মাত্রা কি হবে না, ডাইমেনশন অফ কে সমান এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু আর থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা আমি বলেছিলাম নোটসে, প্রথম নোটসে এটা কিন্তু করা ছিল। তারপরে আর কি বলেছে থিটাটা হচ্ছে তাপমাত্রা। এখানে যে থিটাটা দিয়েছে, থিটা হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে? তাপমাত্রা। আর ডাইমেনশন অফ থিটা যেটা হয় সেটা হচ্ছে ক্যাপিটাল থিটা, এইভাবে লিখতে হয়, ঠিক আছে? এইভাবে লিখতে হয়, এটা হচ্ছে ক্যাপিটাল থিটা। আর এখানে আলফা বিটা কি না, আলফা বিটা হচ্ছে ধ্রুবক। দিয়ে আমাকে প্রশ্ন যেটা করেছে যে এখানে বিটার মাত্রা কি হবে, দিয়ে অপশন দেওয়া আছে। তো এখন আমি এই প্রসঙ্গে একটি কথা বলবো যে লগ মানে লগারিদম। তো লগারিদম কি হয় না, কোনো একটা সংখ্যা হয়ে থাকে। সব সময় লগের সামনে যে রাশিটা থাকবে সেটা এক প্রকার সংজ্ঞা। ধরো আমি বলছি যে লগ অফ, আমি বলছি কি 5x², উদাহরণ হিসাবে বলছি আর কি। তো ওই 5x² অতি অবশ্যই যে সংখ্যাকে নির্দেশ করবে, কারণ লগ সংখ্যারই হয় এবং যেটা হবে সেটাও কিন্তু একটা সংখ্যা হবে। আমি বোঝাতে পারলাম? কি বললাম, লগের সঙ্গে যে টার্মটা লেগে আছে সেটা একটা সংখ্যা, এবং লগারিদম অপারেশনটা করার পর যেটা বেরিয়েছে সেটাও একটা সংখ্যা হবে। আই ক্লিয়ার এগেন? লগের সামনে যেটা থাকবে, লগের সঙ্গে যেটা থাকবে সেটাও হচ্ছে একটা সংখ্যা, এবং এই লগারিদমটা পারফর্ম করার পর সমান যেটা থাকবে সেটাও হচ্ছে এক প্রকার সংখ্যা হবে। তো আমরা সকলেই জানি যে যে কোনো সংখ্যার মাত্রা কত হয় না, 1 হয়। তো আমরা এখান থেকে লিখতে পারি কি না, আমরা লিখতে পারি না ডাইমেনশন অফ আলফা ডিভাইডেড বাই পি বিটা সমানই হবে 1, ঠিক আছে? সমানই হবে 1, কেন কি এটা একটা সংখ্যা বললাম। আর একইভাবে ডাইমেনশন অফ আলফা জেড ডিভাইডেড বাই কে থিটা, মানে এরও কিন্তু মাত্রা কিন্তু 1, ঠিক আছে? এই যে এই পদটারও মাত্রা কিন্তু 1, কেন কি এটাও একটা সংখ্যা হবে। তো এখন বিষয় হচ্ছে যে স্যার এই দুটোকে যদি সমান করা হয়, আলফা ডিভাইডেড বাই পি বিটা
সমানই হচ্ছে আলফা জেড ডিভাইডেড বাই কে থিটা, এর মাত্রা দুটো যদি সমান করা হয় অবশ্যই হবে। তো আলফা আলফা তোমার কেটে যাবে, একটু দেখবে লক্ষ্য করবে আলফা আলফা কেটে যাবে। তো আলফা আলফা কেটে যাওয়ার পর আমাকে কি বের করতে হবে, বিটা এর মাত্রাটা বের করতে হবে। তো আমরা বিটা কোনাকুনি গুণ করে নিচ্ছি, পি বিটা জেড সমান হচ্ছে কে থিটা। তো আমার বিটা চাই, বিটা সমান হচ্ছে কে থিটা ডিভাইডেড বাই পি জেড। ঠিক আছে, মানে ডাইমেনশন অফ বিটা সমান কি হবে না, যে কে থিটা ডিভাইডেড বাই জেড। দেখো এখানে প্রতিটির মাত্রা কিন্তু আমার জানা আছে, যা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। তো আমি বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পর কোন অপশনটার সঙ্গে মিলছে সেটা আমরা বলে দিচ্ছি। তো m n স্কয়ার t টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -1, এটা হলো k এর মাত্রা ইনটু থিটার মাত্রা তো থিটা, ঠিক আছে, ডিভাইডেড বাই m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2 z হচ্ছে l। তো এটা কাটাকুটি করার পর যেটা দেখা যাবে, হ্যাঁ, তো সেটা হচ্ছে এটা কেটে যাবে। তো এখানে হচ্ছে al কেটে যাবে, t এটা কেটে যাবে, এটা কেটে যাবে, বেসিক্যালি l স্কয়ার থাকবে। ঠিক আছে, সূচকের নিয়ম অনুযায়ী কাটাকুটি হচ্ছে আর কি। তো এই l স্কয়ারটাকে এইভাবে অপশনে দেয়া আছে, দেখবে m টু দি পাওয়ার 0 l স্কয়ার t টু দি পাওয়ার 0। তো যে অপশনটা হচ্ছে সেটাই হচ্ছে কারেক্ট অ্যানসার। তো এখানে যেটা হচ্ছে আমি বলছি কত নম্বর অপশন হচ্ছে, সেটাই হচ্ছে কারেক্ট অ্যানসার, অপশন নাম্বার সি, অপশন সি, দিস ইজ দা কারেক্ট অ্যানসার। ঠিক আছে, তো এখানে বিশেষ দ্রষ্টব্য হিসাবে বলে রাখি, এখানে অনেক অঙ্ক যেটা আছে সেই অঙ্কগুলোর মধ্যে দু একটা অঙ্ক কিন্তু অপশনে ভুল আছে, দু একটা অঙ্কের ক্ষেত্রে। তো যে থিওরিগুলি আমি এতদিন ধরে তোমাদেরকে অনলাইনে পড়িয়েছি আর কি, সেই থিওরিগুলোর উপরই কিন্তু আমি এমসিকিউগুলো পিডিএফ আকারে সমাধান করে দিয়ে দেবো আর কি, গ্রুপে দিয়ে দেবো। তার আগে ভিডিওটা দেখতে হবে বোঝার জন্য। ঠিক আছে, আচ্ছা, তারপরে দুইয়ের দাগের অঙ্কটার ক্ষেত্রেও আমি বলি, যদি দুইয়ের দাগের অঙ্কটাও বলি তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে কি এগোবো তোমরা নিশ্চয়ই অতি অবশ্যই বুঝতে পারবে কিভাবে কি এগোবো। দুইয়ের দাগের অঙ্কটা কি বলছে আমরা পড়ছি। তো এটা আমরা এক একটা করলাম। এরপর আমরা দুইয়ের দাগের একটা অঙ্ক যেটা দিয়েছে সেটা পড়ছি। বলছে বার্নৌলির উপপাদ্য, ক্লাস 9-এ ছিল আর কি, 11-ও আছে। বলছে বার্নৌলির উপপাদ্য যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি সমান হচ্ছে কে। ঠিক আছে, বলছে যেখানে রো তরলের ঘনত্ব, ভি হচ্ছে তরলের বেগ, এইচ হচ্ছে উচ্চতা, আর পি হচ্ছে চাপ, আর কে হচ্ছে একটা ধ্রুবক। বলছে তাহলে এখানে পি বাই কে এর মাত্রা কত হবে, দুইয়ের অঙ্কটা পড়ছি। তো দেখো সমমাত্রিক যদি আমি নীতি প্রয়োগ করি, আমরা জানি যে যোগ বা বিয়োগে আবদ্ধ প্রতিটি পদের মাত্রা সমান হয়। তাহলে আমরা যদি সমমাত্রিক নীতি অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পাবো ডাইমেনশন অফ রো ভি স্কয়ার যা হবে সেটাই হবে ডাইমেনশন অফ রো জি এইচ, আর সেটাই হবে ডাইমেনশন অফ পি, আর সেটাই হবে ডাইমেনশন অফ কে। তো এই জিনিসটার উপর একটু ফোকাস করি যে পি এর মাত্রা যা, ওই ধ্রুবক কে এর মাত্রা কিন্তু একই। মানে পি যদি চাপ হিসাবে নির্দেশিত হয় তাহলে কেটাও, যে কেটা দেওয়া আছে সেই কেটাও কিন্তু চাপ হবে এক প্রকার। তো এখান থেকে যদি আমি বলি পি বাই কে এর মাত্রা কত হবে সেটা তোমরা কিন্তু নিজেরাই বলতে পারবে। দেখো পি হচ্ছে চাপ আর নিচে কে, কে হচ্ছে সেটাও চাপ, তাহলে চাপ ডিভাইডেড বাই চাপ, ঠিক আছে, তাহলে কত হবে, চাপে চাপে কেটে যাবে, এক হবে। তো এখানে পি বাই কে এর মাত্রা যেটা হবে সেটা হচ্ছে এক। তো নোটসও আমি অবশ্যই সলিউশনে এটা দিয়ে দেবো। তাহলে সেই অনুযায়ী এখানে অপশন কোনটা মিলছে, যেহেতু মাত্রা এক তাহলে এখানে অপশন যেটা মিলবে m0 l0 t0, এই অপশনটাই কিন্তু মিলবে।
আচ্ছা, দুয়ে থেকে প্রশ্নটা কিন্তু কিছু ওরকম জিজ্ঞাসা করেনি, ওখানে শুধু বলেছে পি বাই কে এর মাত্রা কার সঙ্গে সমান হবে। তো এ তো পি এর মাত্রা হচ্ছে তোমার চাপ, পি যদি চাপ হয় তাহলে কেউ কিন্তু এটা হচ্ছে চাপ হবে, ঠিক আছে। তো চাপে চাপে কেটে গেল, এক হলো এক কার মাত্রা হয় না কোণ, ঠিক আছে, কোণের মাত্রা কত হয় এক, তাহলে এখানে যেটা অপশনটা চুজ হবে সেই অপশনটা হচ্ছে ডি কোণ, ঠিক আছে, কোণ হবে অপশন ডি, অপশন ডি এটা হবে কোণ, ঠিক আছে। তারপরে আমরা বেশ কিছু ইয়ে করছি, নোটসে পুরোপুরি সলিউশন দেওয়া হবে, চারেরটা পাঁচেরটা করব। চারেরটা কি বলছে একটু দেখি। চারেরটা বলছে নিচের কোণটিকে মাত্রা বিশ্লেষণের সাহায্যে নির্ণয় করা যায় না। চারেরটা যেটা বলছে বলছে নিচের কোণটিকে, চারের যে অঙ্কটা বলছে সে অঙ্কটাতে চারটে যে অপশন আছে, এক নম্বর অপশনে কি আছে, এক নম্বর অপশনে আছে n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, দু নম্বর অপশনে যেটা আছে সেটা হচ্ছে a sin ওমেগা টি প্লাস kx, তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, ঠিক আছে, আর ডি হচ্ছে যে নান আছে। এবার আমি অঙ্কটা আরেকবার পড়ি। চারের দাগের অঙ্কটা বলছে নিচের কোণটিকে মাত্রা পদ্ধতির সাহায্যে নির্ণয় করা যায়, নির্ণয় করা যায়। দেখো আমি তোমাদেরকে একটা প্রসঙ্গ হিসাবে বলে থাকি, আগেও আমি বলেছি, যেগুলো নোটসে আমি লিখে দিচ্ছি, যে সেই সমীকরণকেই মাত্রা বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করা যাবে যেখানে কোনো ধ্রুবকযুক্ত পদ, যা কিনা কোনো ত্রিকোণমিতিক ফাংশন যদি হয়ে থাকে, যা কিনা তোমার হচ্ছে কোনো ধ্রুবক হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটাকে মাত্রা বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে নির্ণয় করা যায় না। যেমন উদাহরণ হিসাবে আমি বলেছিলাম যে ধরো তোমরা সবাই জানো কৃতকার্য ডাব্লু, ডাব্লু সমান হচ্ছে এফ এস কস থিটা, এটা তোমরা জানো নিশ্চয়ই, ক্লাস 10-এ বা 9-এ পড়ে এসছো। তো এই সমীকরণটাকে মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে নির্ণয় করা যাবে না। কেন যাবে না? এই যে তোমার কস থিটা টার্মটা কোনোদিনই মাত্রা বিশ্লেষণের মাধ্যমে আসবে না, যে ওটা কস থিটা যে হবে তা কিন্তু মাত্রা বিশ্লেষণের মাধ্যমে পাওয়া যাবে না। তাহলে স্যার এখানে আমরা কি বলবো, না দেখো এই পদটা, এই যে অপশন বিটা, ওটা কিন্তু মাত্রা বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করা যাবে না। আর প্রথম পদটাও কিন্তু মাত্রা বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করা যাবে না। কেন কি না, এখানে যে এক্সপোনেনশিয়াল একটা ফাংশন আছে, এই ফাংশন যে টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এই ফাংশনটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন, নেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এটা লগারিদমকে তুললে, ঠিক আছে, লগ ই বেস, ধরো আমি বলছি যে লগ অফ ই বেস, আমি বলছি n0 বা n সমান এটা আছে, ধরো আমি বলছি ল্যামডা টি, আমি উদাহরণ হিসেবে বলছি আর কি। তো যখন আমি n বের করব তখন আমি লিখবো ই টু দি পাওয়ার ল্যামডা টি, এরকম করে লিখতে হয়। ম্যাথমেটিক্স এর কিছু রুল আছে যা কিন্তু এখনো ম্যাথমেটিক্স থেকে তোমরা এখনো শিখোনি, ঠিক আছে, শিখবে আস্তে আস্তে। তো লোগারিদমকে তুললে এই ধরনের এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, হয় প্লাস, এখানে যদি প্লাস থাকে তো এটা প্লাস আসে, আর এখানে যদি মাইনাস থাকে তো এটা কিন্তু মাইনাস হয়, ঠিক আছে। তো এই যে প্লাস বা মাইনাস এক্সপোনেনশিয়াল টার্ম যদি থাকে কোনো ভৌত রাশিতে বা রাশিমালাতে, সেটা কিন্তু মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে নির্ণয় করা যাবে না। তাহলে স্যার এটাও কিন্তু যাবে না, তাহলে এক নম্বরটাও যাবে না, দু নম্বরটাও যাবে না। তাহলে এবার তিন নম্বরটা দেখি, তিন নম্বরটা কিন্তু যাবে। কেন? দেখো হাফ এম ভি স্কোয়ার, এম হচ্ছে ভর, ভি হচ্ছে বেগ, এটা নিশ্চয়ই জানো অ্যাজ ইউজুয়াল নোটেশন। আচ্ছা, তারপরে যে পদটা, সেই পদটা তুমি হয়তো নোটেশন জানো না, সেটা আমাদের 11-এর আছে, শেষের দিকে আছে। এই আইটাকে বলা হয়, আইটাও একটা ভৌত রাশি, আর ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ। দেখবে আমি কিন্তু এর মাত্রা তোমাকে নির্ণয় করে দিয়েছি। তো এই কৌণিক বেগ, ঠিক আছে, তো এই সম্পর্কটা কিন্তু মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে নির্ণয় করা যেতে পারে বা যায়, ঠিক আছে। তো তাই এর উত্তর কিন্তু হবে অপশন সি, ঠিক আছে। তাহলে এটার অপশন সি হবে।
এটা হচ্ছে অপশন সি হবে। বুঝছো? বা তোমার এক্ষেত্রে সমমাত্রিক নীতি অ্যাপ্লাই যদি করো, তুমি বলো যে হাফ এম ভি স্কোয়ারের মাত্রা যা হবে হাফ আই ওমেগা স্কোয়ারেরও মাত্রা কিন্তু তাই হবে, এবং যদি করে দেখা যায় তো একই বেরোবে। তো মাত্রা বিশ্লেষণের মাধ্যমে এটা নির্ণয় করা যেতে পারে। তো এরপরে যে অঙ্কটা আমরা করব, পাঁচের অঙ্কটা। পাঁচের অঙ্কটা কি বলছে, তো আমি বোর্ডটা একটু ইংরেজ করে নিই। পাঁচের অঙ্কটাতে যেটা বলছে এল সি এবং আর তিনটি হচ্ছে ক্যাপিটাল। তো যথাক্রমে সাবেশাঙ্ক, ধারকত্ব ও রোধ বোঝালে। অ্যাকচুয়ালি এই যে নোটেশনগুলো তোমরা দেখছো এখানে এমসিকিউ হিসাবে, এই নোটেশনগুলোর ব্যবহার কিন্তু ক্লাস 12-এ আছে। তো আর হচ্ছে সাবেশাঙ্ক, এটা কি জিনিস তোমরা ক্লাস 12 ছাড়া জানতে পারবে না। আচ্ছা, সি হচ্ছে ধারকত্ব, ধারকত্ব এক ধরনের হচ্ছে ভৌত রাশি, সেটাও কিন্তু ক্লাস 12-এ আছে। আর রোধ তো তোমরা জানো, রোধও একটা ভৌত রাশি, তো যেটা তুমি ক্লাস 10 থেকে জেনে এসছো। এই যে তিনজনের কিন্তু স্পেসিফিক্যালি মাত্রা আছে, ঠিক আছে? এই তিনজনের মাত্রা তোমাকে এখন আপাতত 11-এর ক্লাসে মুখস্থ করতে হবে, যা কিনা বইয়ে দেওয়া আছে, তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে। তো আমি নোটসে সেগুলো উল্লেখ করে দেবো যে কার কোনটা মাত্রা, তোমাকে এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এখন আপাতত, যদিও খুব একটা ইম্পর্টেন্ট নয় আর কি 11-এর জন্য, এই যে তোমার এল সি আর এর মাত্রাগুলোকে মনে রাখা 11-এর ক্ষেত্রে অতটা যদিও ইম্পর্টেন্ট না হয়, তবে একটু অ্যাডভান্স হতে গেলে তোমাকে একটু এগুলো মনে রাখতে হয়। তো যাই হোক, এর মাত্রা তিনটে লিখে দিতে হবে, নোটসে আমি অবশ্যই প্রোভাইড করে দেবো। দিয়ে তোমাকে চেক করতে হবে, যে এই তিনজনের মাত্রাকে দিয়ে নিচে যে চারটে অপশন আছে, সেই চারটে অপশনের মধ্যে কোনটি কম্পাঙ্ককে বোঝায়। তো প্রথমেই তাহলে আমাকে জানতে হবে কম্পাঙ্কের মাত্রা। তোমরা অবশ্যই ফার্স্ট নোটস থেকে দেখেছো কম্পাঙ্কের মাত্রা যেটা হয় সেটা হচ্ছে টি টু দি পাওয়ার -1, ঠিক আছে? এটা হচ্ছে কম্পাঙ্কের মাত্রা। এখন আমি তোমাদেরকে এই যে এল সি আর এই তিনটে ভৌত রাশির মাত্রা আমি কিন্তু লিখে দেবো। এই তিনটে ভৌত রাশির মাত্রা আমি নোটসও লিখে দেবো। সেই তিনটে ভৌত রাশির মাত্রা তোমাকে কিন্তু নিজে থেকে মুখস্থ করে মনে রাখার চেষ্টা করতে হবে। যে খুবই যে ইম্পর্টেন্ট তা নয়, তোমাকে আমি বলি কি সামান্য হলেও মনে রাখবে। তো আমি এখানে লিখছি যে এই যে তোমার পরপর আমি মাত্রাগুলো লিখছি। এল এর মাত্রা মানে ডাইমেনশন অফ এল, এই যেটা মাত্রা হবে সেটাকে মনে রাখতে হবে তোমাকে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -2, এটা হচ্ছে এল এর মাত্রা। একইভাবে তোমাকে সি এর মাত্রা মনে রাখতে হবে, আর এর মাত্রা মনে রাখতে হবে। তো আর এর মাত্রা এরপরে তোমাকে মনে রাখতে হবে ডাইমেনশন অফ আর, সেটা হবে কিনা এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। একইভাবে তোমাকে মনে রাখতে হবে ধারকত্ব সি এর মাত্রা ডাইমেনশন অফ সি, ঠিক আছে? এটা সমান হচ্ছে m টু দি পাওয়ার -1 l টু দি পাওয়ার -2 t টু দি পাওয়ার 4 i স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে সি এর মাত্রা। তো এই তিনটে মাত্রাকে মাথায় রেখে তোমাকে করসপন্ডিংলি যে চারটে অপশন আছে সেই চারটে অপশনকে চেক করতে হবে। তো চারটে অপশনকে চেক করার মধ্যে আমি ফার্স্টে এইটাই নিয়ে নিচ্ছি যে 1/cr এর মাত্রাটাই আমি নিয়ে নিচ্ছি, আমি চেক করে দেখাবো। তো 1/c, c বলতে এই যে মাত্রাটা বসাবো m টু দি পাওয়ার -1 l টু দি পাওয়ার -2 t টু দি পাওয়ার 4 i স্কয়ার মাল্টিপ্লাইড বাই r বলতে m l স্কয়ার t টু দি পাওয়ার -3 i টু দি পাওয়ার -2 হয়েছে। সবগুলোই বসালাম। তো তুমি একটু লক্ষ্য করে দেখতে পারো m এ কেটে যাবে, ঠিক আছে? কেন কি m টু দি পাওয়ার -1 এটা m, নিশ্চয়ই বুঝতে পারছো কেটে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই l টু দি পাওয়ার -2 আর l স্কয়ার কেটে যাবে, হ্যাঁ কি না? আচ্ছা, এই i স্কয়ার এর i টু দি পাওয়ার -2 মানে এরা সব অনন্য হয়তো, মানে আমি তোমাকে যদি বলি i স্কয়ার গুণিত i টু দি পাওয়ার -2, তোমরা অতি অবশ্যই বলবো এটা কেটে যাবে। কেন?
যে আই স্কোয়ার ইন্টু 1/, এটা আই স্কোয়ার হবে, আই টু দি পাওয়ার -2 মানে তো 1/i স্কোয়ার, তাই না? তো এটা কেটে গেল, সেই রকম ভাবে প্রত্যেকটা কাটলাম আর কি। তাহলে এখানে কি হচ্ছে, নিচে একটু দেখো যে 1/t টু দি পাওয়ার 4 আর t টু দি পাওয়ার -3, তার মানে একটা t কিন্তু রয়ে যাচ্ছে। তাহলে দেখো 1/t মানে কি বলতো, 1/t মানে হচ্ছে t টু দি পাওয়ার -1। তো এটা কার মাত্রা, এটা হচ্ছে কম্পাঙ্কের মাত্রা, তুমি দেখতে পাচ্ছ। তো এটাই একটা অনলি অপশন আছে যেখানে তুমি অতি অবশ্যই বলতে পারবে যে কম্পাঙ্কের মাত্রা। বাকি অপশন গুলোকেও কিন্তু তুমি চেক করতে পারো, কোনো ক্ষেত্রে কিন্তু এইটা আর বেরোবে না, অন্য কিছু বেরোবে। তাহলে এটার জন্য অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন এ, প্রথম অপশনটাই চেক করতে আমার কিন্তু মিলে গেছে, তো যে কারণে এটাই হচ্ছে অপশন এ কারেক্ট অ্যান্সার। তো এরপরে আমরা যেটা করব, কত দাগেরটা করব সেটা আমরা বলছি। এরপর আমরা করব তারপরের গুলো 6, 7 এগুলো তোমরা নিজেরাই পারবে, আমি নোটসে দিয়ে দেবো, কোনো ব্যাপার না। আচ্ছা, 8-এর দাগের অঙ্কটা একটুকু প্রসেসটা বলবো, ঠিক আছে? 8-এর দাগের অঙ্কটার তোমার যে এরর যে ক্যালকুলেশন গুলো, সেই এরর ক্যালকুলেশনের মেথডটা কিন্তু আমরা বলবো, এবং সেই মেথডটাই কিন্তু কারেক্ট মেথড। অনেকে অনেক রকম ভাবে করছে ঠিকই, কিন্তু আমি যে 8-এর দাগের পদ্ধতিটা শেখাবো, সেই পদ্ধতিটাকে তোমাকে মনে রাখতে হবে, এবং সেখানে কিন্তু ম্যাথমেটিক্সের কিছু ছোঁয়া আছে, যে ম্যাথমেটিক্সগুলো কিন্তু তোমরা পরে পরে শিখবে। তো আমি এখানে অবশ্যই বলে রাখবো যে ফিজিক্সের ক্ষেত্রে যে ম্যাথমেটিক্সটা লাগবে, আমি সেটা নিজে থেকে আগে তোমাদেরকে শিখিয়ে নেবো, যদিও ম্যাথমেটিক্সের স্যার কিন্তু তোমাদেরকে অনেক পরে শেখাবেন। তো যেহেতু আমার ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথমেটিক্সটা লাগবে, তো যে ম্যাথমেটিক্সের টপিকটা লাগবে, সেই ম্যাথমেটিক্সের টপিক কিন্তু আমি আগে পড়িয়ে দেবো, এবং সেটা খুব সহজভাবেই তোমাদেরকে আমি বোঝাবো, এবং সেটাকে ব্যবহার করে তুমি পরবর্তীতে ফিজিক্সটা করতে পারবে। তো যাই হোক, 8-এর দাগের অঙ্কটা একটা পড়ে দেখি। 8-এর দাগের অঙ্কটাতে কিভাবে এরর নির্ণয় করা হয় বলছে, দুটি রোধের মান R1 দিয়ে দিয়েছে, R2 দিয়ে দিয়েছে। বলছে রোধগুলিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে যে শতকরা ত্রুটি কত হবে, মানে দিয়ে 4টা অপশন দিয়েছে। তো এখন কথা হচ্ছে যে দুটি রোধের সমান্তরাল সমবায়ের যে সূত্রটা ব্যবহৃত হয়, এবং তোমরা ক্লাস 10-এ জেনেছো, সেটা আমরা ব্যবহার করেই কিন্তু ত্রুটিটা নির্ণয় করব। এবং বলে রাখি, অবশ্যই ম্যাথমেটিক্সের ছোঁয়া আছে, ওই ম্যাথমেটিক্সের ছোঁয়াটা তোমাকে কিন্তু প্রথমেই ব্যবহার করতে হবে, ঠিক আছে? প্রথমে যদি না তোমার হচ্ছে এখন বোধগম্য হয়, তাহলে তোমাকে কিন্তু ওই লাইনটা মুখস্থের মতোই মনে রাখতে হবে। তারপরে তুমি অ্যাসিউরিটি পেয়ে যাবে ম্যাথমেটিক্স শেখার পর, যে স্যার এটা কেন করেছিলেন, অবশ্যই তুমি অ্যাসিউরিটিটা পেয়ে যাবে যে হ্যাঁ স্যার এটা ঠিকই ছিল। তো যেহেতু তোমরা ফার্স্ট টাইম ফেস করছো, একটু সামান্য অসুবিধা হবে তো বটেই, তবে এগুলো যে খুবই বিশাল ইম্পর্টেন্ট তা নয়। কিন্তু যখন ক্লাস 11-12 তোমরা পড়ে নেবে, শেষ হয়ে যাবে পুরো সিলেবাস, তোমরা নিট বা জেইর জন্য পুরোপুরি প্রিপেয়ার্ড হবে, বা তোমরা ওই সমস্ত পরীক্ষাগুলোর দিকে তোমরা এগোবে, তখন এই প্রশ্নগুলোর কিন্তু বিশাল ইম্পর্টেন্স আছে। তো তখন কি হবে বলো তো, তোমার ব্রেনটা পুরোপুরি ডেভেলপড হয়ে যাচ্ছে, ম্যাচিওর হয়ে যাচ্ছে, তুমি সব কটা সূত্র জানো, কোনটা কি সেটা ব্যবহার করা হয় সেটা তুমি সবই জেনে যাবে। সেক্ষেত্রে তোমার আর এই প্রশ্নগুলোতে অসুবিধা হবে না। সেক্ষেত্রে কি হবে বলো তো, তুমি সমস্ত কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন শিখে গেছো, সমস্ত কিছু ফিজিক্স ফর্মুলা শিখে গেছো, সমস্ত কিছু বিষয়বস্তু তুমি জেনে গেছো ক্লাস 12-এর শেষে। তো সেক্ষেত্রে তোমার এই কোশ্চেনগুলো তোমার কাছে তখন জলখাবার হয়ে উঠবে, মানে তুমি সহজেই সেগুলো করতে পারবে। তো যাই হোক, আমি কিন্তু 8-এর দাগের অঙ্কটা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো 8-এর দাগে যে দুটো রোধ দিয়েছে, সেই দুটো রোধকে আমরা টুকে নিচ্ছি। 8-এর দাগে যে দুটো রোধ দিয়েছে, ধরো R1 তোমাকে দিয়েছে 4 ± 0.5 ওহম, আর R2 যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমাকে দিয়েছে 12 ± 0.5 ওহম, ঠিক আছে? এটা হচ্ছে R1 R2 দিয়ে তোমাকে কি বলেছে, যে সমান্তরাল সমবায় শতকরা ত্রুটি কার সঙ্গে সমতুল্য হবে, দিয়ে 4টা অপশন দিয়েছে। তো এখানে সবসময় এই যে এই ধরনের অ্যাপ্রোচ যদি থাকে,
তাহলে কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তোমরা এই পদ্ধতিটাই অবলম্বন করবে। কি পদ্ধতি? যে যদি তুল্য রোধ আরপি হয়, মানে প্যারালাল কানেকশনে তুল্য রোধ হচ্ছে আমরা আরপি ধরছি, ঠিক আছে? তো আরপি হলে তো আমরা এই সূত্রটা সবাই পড়েছি, 1/rp সমান হচ্ছে 1/r1 প্লাস 1/r2 হয়েছে। তো এটা হচ্ছে আমি একটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, কারণ এটাই ব্যবহার করা হবে ত্রুটি নির্ণয় করার ক্ষেত্রে। তো এটাকে আমি ইলাবোরেট করে নিই। এটাকে যদি ভাঙা হয়, তোমরা নিশ্চয়ই পড়েছো ক্লাস 10-এ যে আরপি সমান কি হবে না r1 r2 ডিভাইডেড বাই r1 প্লাস r2 পড়েছিলেন নিশ্চয়ই, যে দুটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কি হয়, রোধগুলির গুণফল ডিভাইডেড বাই রোধ দুটির যোগফল, হ্যাঁ কি না? তো এটা আমরা বসিয়ে দেবো। দেখো এই যে r1 r2 যেটা দেয়া আছে, r1 এই যে r2 যেটা দেয়া আছে, তার মধ্যে r1 এর মান হচ্ছে এটা, ঠিক আছে? মানে এটা r1 এর মান, এটা r1 এর ত্রুটি, মানে ডেল r1, ঠিক আছে? এই যে 0.5টা। একই ভাবে এটা আমরা কি বলবো, ডেল r2, এটা r2 এর মান, ঠিক আছে? এটাও r1 এর মান। তো এইভাবে আমরা তাহলে r1 r2 বসিয়ে দেবো। r1 কত 4, r2 12 ডিভাইডেড বাই 4 প্লাস 12। তো বেসিক্যালি এটা হবে 3 ওহম। তাহলে প্যারালাল রেজিস্ট্যান্সের ভ্যালু আমি পেয়ে গেলাম, যেটা কিনা 3 ওহম। এরপরে স্যার তাহলে ত্রুটিটা কিভাবে করব? কেন কি আমাকে উত্তরটা লিখতে হবে তো আরপি প্লাস ডেল আরপি, এরকম করেই তো আমাকে উত্তরটা লিখতে হবে, প্লাস মাইনাস লিখতে হবে। প্লাস মাইনাস দেওয়া আছে, অপশনেও কিন্তু এরকম প্লাস মাইনাস হিসেবেই দেওয়া আছে। তো এখন কথা হচ্ছে যে স্যার আরপিটা তো পেয়ে গেলাম, কিন্তু ডেল আরপিটা কি করে পাবো? অর্থাৎ সমান্তরাল সমবায়ে যে তুল্য রোধটা বেরিয়েছে, সেই তুল্য রোধের ত্রুটিটা আমি কিভাবে নির্ণয় করব, মানে ডেল আরপির ভ্যালুটা আমরা কি করে নির্ণয় করব? তখন এই সমীকরণটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো তোমাকে এখানে লিখতে হবে ডিফারেন্সিয়েট পার্সিয়ালি, যেমন লিখতে হয় আর কি, এই কথাটা তোমাদের কাছে পরিচিত, ডিফারেন্সিয়েট পার্সিয়ালি, ঠিক আছে? এটা একটা ম্যাথমেটিক্যালের ভাষা, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল অপারেশন, যা কিন্তু ক্লাস অবশ্যই 11-এ তুমি পড়বে এবং ম্যাথমেটিক্সের স্যার শেখাবেন। আমি যতটা মনে রাখতে বলছি তোমরা ততটাই কিন্তু মনে রাখবে। তো এই যে ডিফারেন্সিয়েট করলে যেটা হবে, সেটা হবে মাইনাস ডেল আরপি ডিভাইডেড বাই আরপি স্কোয়ার। কি বললাম? এরকম যদি 1 টার্মে থাকে তাহলে এরকম করে লিখতে হবে। মানে স্যার আপনি কি বলতে চাইছেন, যে 1 যদি x থাকে, সেটাকে যদি ডিফারেন্সিয়েট পার্সিয়ালি লেখা হয়, তখন কি লেখা হবে? ডিফারেন্সিয়েট পার্সিয়ালি যদি লেখা হয়, তাহলে তখন কি লেখা হবে? তখন লেখা হবে না মাইনাস ডেল এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। বোঝা গেল? যদি 1/x থাকে তাহলে এইটা কিন্তু লিখতে হবে। তো সেই মতো করেই লিখছি। সমানই কি হবে না ডেল r1 মাইনাস থাকবে ডিভাইডেড বাই r1 স্কয়ার। বোঝাতে পারলাম? একই ভাবে এটাও কি হবে মাইনাস ডেল r2 ডিভাইডেড বাই r2 স্কয়ার। বোঝাতে পারলাম? অবশ্যই আমি বোঝাতে পেরেছি। তো মাইনাস গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে এবং এটা হবে ডেল rp সমান ডেল r1 ডিভাইডেড বাই r1 স্কয়ার প্লাস ডেল r2 ডিভাইডেড বাই r2 স্কয়ার, হ্যাঁ, ইনটু এখানে হবে rp স্কয়ার। হয়েছে? তাহলে দেখো এই যে তোমার এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন দেখেই তোমার কিন্তু এররটা বেরিয়ে যাবে। কেন? এখানে সবকটা রাশিমালা তোমার জানা আছে। দেখো ডেল r1 এখানে 0.5 বসিয়ে দিবে, r1 স্কয়ার মানে 4 স্কয়ার। দেখো আমি সুন্দরভাবে বসিয়ে কিন্তু উত্তরটা করতে পারবো। তো এই উত্তরটা কিন্তু অপশনে ভুল আছে, তো আমি নোটসে অবশ্যই উল্লেখ করে তোমাদেরকে দেবো ক্যালকুলেশন সমেত। তো এরপরে যেটা করব, এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে আর কি। মানে এই ধরনের অঙ্ক পরীক্ষায় করলে এইভাবেই করবে এবং এইটা বেরোবে আর এইটা বেরোবে, ঠিক আছে? আরপি তো বেরিয়ে গেছে, তাহলে উত্তরটা কি লিখবা? আরপি হচ্ছে 3 প্লাস মাইনাস এটা যেটা বেরোবে সেটা তোমরা এটা বসিয়ে দিবে, এটাই হবে উত্তর। চলো তাহলে এরপরে আমরা যাচ্ছি পরে কোন কোশ্চেনটা করা যায় সেটা আমরা দেখছি। আচ্ছা, এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর মধ্যে দেখবে স্ক্রু গেজের অঙ্ক আছে। স্ক্রু গেজ হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, তোমাদের ক্লাস 11-এ প্র্যাকটিক্যাল ল্যাবে তোমাদেরকে করতে হবে স্ক্রু গেজ, স্লাইড, ক্যালিপার। তো যেহেতু প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, সেই প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন তো কাছে থেকেই অফলাইন ক্লাসে হবে। তো যখন অফলাইন ক্লাস করব, আমার কাছে আমার নিজস্ব কেনা স্ক্রু গেজ এবং স্লাইড ক্যালিপার আছে। ওই স্ক্রু গেজ বা স্লাইড ক্যালিপারের সাহায্যে কিভাবে প্র্যাকটিক্যাল করতে হয় তোমাদের স্কুলের স্যারেরা শেখাবে, তার আগে আমি কিন্তু শিখিয়ে দেবো।
ঠিক আছে, আমার কাছে যন্ত্র আছে, আমি যন্ত্র কিনে রেখেছি তোমাদেরকে বোঝানোর জন্য, এবং অফলাইন ক্লাসে সেটা বোঝানো হবে। অনলাইনে এরকম করে বোঝানো হবে না, কারণ অনলাইনে সেরকম কমিউনিকেশন হবে না, যতই আমি ভিডিও থ্রু দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। যেহেতু ইনস্ট্রুমেন্টাল ফিজিক্স, ঠিক আছে, ইনস্ট্রুমেন্টটাকে তোমাকে দেখে জিনিসটা বুঝতে হবে, করতে হবে, সেক্ষেত্রে তোমাকে অফলাইন ক্লাসটাই কিন্তু করতে হবে। এবং অফলাইন ক্লাসে কিন্তু ওই স্ক্রু গেজ এবং স্লাইড ক্যালিপার সংক্রান্ত বিষয়টা পড়ানো হবে, এবং তার রিলেটেড যে যে অঙ্কগুলো আছে সেগুলোও কিছু কিছু করানো হবে। তারপরে এখানে আমি বলবো 12 দাগের অঙ্কটা। 12 দাগের অঙ্কটা হচ্ছে যেটা বলেছে যে হাফ এপসাইলন 0 স্কোয়ার, ঠিক আছে। তো আমি বোর্ডটা ইরেজ করছি। বারো দাগে যে অঙ্কটা বলেছে যে এই যে বলছে হাফ এপসাইলন 0 স্কোয়ার, এই যে এর মাত্রাটা কি হবে, যেখানে এপসাইলন 0টা বলে দিয়েছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, আর ইটা বলে দিয়েছে যে এখানে ক্যাপিটাল ইটা যেটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এবারে স্যার এই সূত্রটা তো আমরা জীবনও চোখে দেখিনি। হ্যাঁ, কথাটা ঠিক, তোমরা কিন্তু জীবনও চোখে দেখোনি এখনো পর্যন্ত। তো এই সূত্রটা তোমরা চোখে দেখতে পাবে কখন না, যখন তুমি ক্লাস 12-এ পড়বে। না স্যার কি পারপাসে দেখতে পাবো, সেই পারপাসটা জানলেই কিন্তু এই টোটালটার মাত্রাটা তুমি জেনে যাবে। তো দেখো যে এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, তাহলে নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো যে তড়িৎ ক্ষেত্র জিনিস বলে কোনো চ্যাপ্টার থাকবে, সেই চ্যাপ্টারে এই জিনিসটা থাকতে পারে স্যার বলে মনে হচ্ছে। ইয়েস, অবশ্যই এই যে সূত্রটা তড়িৎ ক্ষেত্র বলে একটা চ্যাপ্টার আছে ক্লাস 12-এ, সেই সেখানে তুমি পাবে। তো স্যার এখানে বলুন যে এই রাশিমালাটা তাহলে কি, মানে এটা কার রাশিমালা? শুধু তো এটা একটা পদ, মানে এটা তো কারো না কারোর সঙ্গে সমান, ঠিক আছে। অবশ্যই আমি নোটসে অবশ্যই উল্লেখ করে দেবো, এটা হচ্ছে যে তড়িৎ শক্তি ঘনত্ব। তড়িৎ শক্তি ঘনত্ব মানে যেটাকে ইউ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে হাফ এপসাইলন 0 স্কয়ার। হয়ে গেল। মানে স্যার এটার মাত্রা বের করা মানে শক্তি ঘনত্বের মাত্রা বের করা। কি বললাম, বোঝা গেল? এই যে হাফ এপসাইলন 0 স্কয়ার এর মাত্রা বের করা মানে শক্তি ঘনত্বের মাত্রা বের করা। এবারে তুমি ভাববে যে স্যার শক্তি ঘনত্বটা আবার কি জিনিস? দেখো, শক্তি ঘনত্ব এভাবে বের করা হয়, শক্তি ডিভাইডেড বাই আয়তন। কি বললাম, আই রিপিট এগেন, শক্তি ঘনত্বের মাত্রা কিভাবে বের করা হয়? শক্তি ডিভাইডেড বাই আয়তন। তাহলে এটা আমরা লিখবো শক্তি ডিভাইডেড বাই আয়তন, ঠিক আছে। তো এইটাই হয়ে যাবে কি হাফ এপসাইলন 0 স্কয়ারের মাত্রা, ঠিক আছে। দেখো এবারে শক্তির মাত্রা আমরা জানি ml স্কয়ার টি টু দি পাওয়ার -2, সবাই জানো নিশ্চয়। ডিভাইডেড বাই আয়তনের মাত্রা কিন্তু l কিউব হয়েছে, সেটাই হবে কি হাফ এপসাইলন 0 স্কয়ারের মাত্রা। তো এখান থেকে আমি পরিষ্কার বুঝতে পারছি l স্কয়ার l কিউবের কেটে দিয়ে একটা l থাকবে, এবং উত্তর হবে m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2, ঠিক আছে। তো এটা হচ্ছে হাফ এপসাইলন 0 স্কয়ারের মাত্রা। তো এটাই হচ্ছে কি না অপশনের মধ্যে থাকবে। এটাকে তোমরা দিতে পারছো কিনা জানি না। হ্যাঁ, এটা হচ্ছে চাপের সঙ্গে সমান হচ্ছে, দেখতে পাচ্ছ। তাহলে বেসিক্যালি এই পদটা কি, এই পদটা হচ্ছে চাপের সঙ্গে সমান বা শক্তি ঘনত্বের সঙ্গে সমান, শক্তি ঘনত্বের সঙ্গে সমান, ঠিক আছে। তো সেই অনুযায়ী এটা যেটা অপশন বেরোবে, সেই অপশনটা কত হবে সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি। এটার অপশন হবে হাফ, মানে তোমার যেটা আছে হাফ এপসাইলন 0 স্কয়ারের মাত্রা, অপশন সি এরটা হবে, ঠিক আছে। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশন সি, ঠিক আছে, অপশন সি। তো এই ভিডিওটা দেখার সময় তোমাদেরকে যেটা করতে হবে যে এমসিকিউ গুলো যেগুলো আছে সেগুলো প্রথমে আগে তোমাকে ট্রাই করতে হবে। আমি বলেছিলাম, আমি দিয়েছিলাম তো যে এমসিকিউ গুলো ট্রাই করো। তো সবাই অনেকে ট্রাই করেছে, যেগুলো পারেনি খাতা ছেড়ে ছেড়ে রেখেছে, ফাঁকা রেখেছে, যে স্যার কখন ভিডিওটা দেবেন সেই অনুযায়ী আমি ফাঁকা রেখেছি এবং করব, ঠিক আছে। তো
তো আমি আস্তে আস্তে ভিডিও দিচ্ছি, ঠিক আছে, ভিডিও দেখে বুঝবে বিষয়টা। আমি পুরো পিডিএফ আকারে সলিউশনও দিয়ে দেবো, ঠিক আছে, যেখানে কিন্তু এইভাবেই অঙ্কগুলো করা থাকবে, ঠিক আছে। আমি ভিডিওতে তোমাদেরকে বোঝাচ্ছি, মানে একটা কনভারসেশন, মানে আমি একটা জিনিস কিভাবে বোঝাবো বা ডেমনস্ট্রেশন করব সেটা এখানে বলছি, সেটা তোমরা দেখে অল্প বিস্তর বোধগম্য করবে এবং আমার পিডিএফ নোটস থেকে জিনিসগুলো খাতায় টুকবে। তারপরে অঙ্ক খুবই ভালো অঙ্ক আছে, কোনো ব্যাপার নেই। তারপরে 13 অঙ্কটা তো পারবে, হ্যাঁ, 13 অঙ্ক সুন্দর পারবে। তারপরে যেটা আমি বলবো, হ্যাঁ, 15 অঙ্কটা, 15 অঙ্কটা একটু বিতর্কমূলক অঙ্ক আছে। বলছে যদি এ, ক্যাপিটাল এ ও বি এর মাত্রা আলাদা হয়, এ আর বি হচ্ছে আলাদা আলাদা, মানে এ যদি বল হয়, বি হচ্ছে ধরো শক্তি, তাহলে বল আর শক্তি নিশ্চয়ই যোগ হবে না, মানে এ প্লাস বি সম্ভব নয়, বা বল আর শক্তি কোনোদিন বিয়োগ হবে না। শক্তি মাইনাস শক্তি হতে পারে, ঠিক আছে, 5 জুল মাইনাস 2 জুল হতে পারে, কিন্তু 5 জুল মাইনাস 50 নিউটন এটা হতে পারেনি। নিশ্চয়ই অল্প বিস্তর বুঝতে পারছো আর কি, যে যোগ বা বিয়োগ সমজাতীয় রাশির মধ্যে হয়ে থাকে। তো যাই হোক, সেটাতে আমরা বলবো তাহলে এ আর বি এর মাত্রা যদি সমান না হয়, যদি আলাদা আলাদা হয়, তাহলে এ প্লাস বি এটাও সম্ভব নয়, আর এ মাইনাস বি এটাও কিন্তু সম্ভব নয়। কিন্তু এ প্লাস বি, হ্যাঁ, এটা সম্ভব নয় ঠিকই, কিন্তু এ গুণিত বি, ঠিক আছে, এ গুণিত বি এটা কিন্তু হতে পারে, ঠিক আছে, আর এ বাই বি এটাও কিন্তু হতে পারে, ঠিক আছে, এই দুটো হতে পারে, কিন্তু যোগ বিয়োগটা সম্ভব নয়। তো সেই অনুযায়ী এখানে যেটা উত্তর হবে, বলছে যদি এ ও বি এর মাত্রা আলাদা হয় তবে নিচের কোনটি সম্ভব নয়। তাহলে সম্ভব নয় বলতে দুটোই সম্ভব নয়, এ আর বি দুটোই সম্ভব নয়, হ্যাঁ, মানে এ বাই বি সম্ভব নয়, সরি ভুল বললাম, এ প্লাস বি এটা কিন্তু সম্ভব নয়, এ মাইনাস বি এটাও কিন্তু সম্ভব নয়, কিন্তু এ বাই বি এটা কিন্তু সম্ভব হতে পারে, ঠিক আছে। সেই অনুযায়ী তুমি অপশনটা চুজ করবে, এটার অপশনটা কিন্তু নান হবে, কোনোটি নয় হবে, ঠিক আছে। বা তুমি বলতে পারো যে সম্ভব নয় বলতে দুটো উত্তর স্যার লিখবো, অপশন এ হবে না, অপশন এটা হবে বি, তোমরা দেখবে, আর সি হবে, কারণ এটা এ অপশনে আছে, এটা বি আছে, এটা সি আছে আর কি। তো এই দুটো হবে, কিন্তু বাকিগুলো হবে না। তারপরে 17 দাগেরটাও আমি নোটসে সুন্দরভাবে বলে দেবো, কোনো ব্যাপার নেই। তারপরে আর কিছু ব্যাপারই নেই। তারপরে 18 দাগের অঙ্কটা একটুকু আমি নোটসে, অলরেডি আমার নোটস হয়ে গেছে আর কি, সলিউশন। তো 18 দাগে যে ব্যাপারটা, যেটা ভাগটা করে যেটা উত্তর বেরোবে, সেই উত্তরটাতে দেখবে 2.81 এসছে, মানে এখানে আমি উত্তর হিসাবে লিখে দিয়েছি 2.81, কিন্তু এখানে আমাকে প্রশ্ন করেছিল কতগুলি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে। তো কতগুলি হবে, 3টে হবে। যোগ বা বিয়োগের সময় গুণ বা ভাগের সময় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিভাবে লিখতে হয় না, যে সংখ্যাটার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম উত্তরটা সেই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় লিখতে হবে। তো প্রথমের যে পদটি আছে, সেই প্রথমের পদটি 2.78, ওই পদটির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 3টা। তাহলে ওই ভাগটা করার পর, মানে ওই যে পুরো ক্যালকুলেশনটা করার পর যেটা উত্তর হবে সেটা হচ্ছে 2.81, নোটসে আছে দেখবে, সুন্দর করে দিচ্ছি। তো সেটা হচ্ছে 2.81 বেরিয়েছে, এবং সেখানে আমার লেখা উচিত ছিল 3টে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, তো আমি উত্তর লিখে দিচ্ছি নান। তো ওটা তোমরা ঠিক করে নেবে, ব্যাস। তো আমি কিন্তু অল্প স্বল্প করে আমি কিন্তু বোঝালাম, ঠিক আছে। তো কেউ চাপ নেবে না যে স্যার এই অঙ্কগুলো না আমার পক্ষে খুব একটা জটিল হচ্ছে, মানে অতটা বুঝতে পারছি না, ঠিক আছে, ছাড়ো, কোনো ব্যাপার নাই, আস্তে আস্তেই শিখবে, ঠিক আছে, প্রথমে এত হার্ডলি ফেস করার দরকার নেই, ঠিক আছে। তো যারা বুঝতে পারছো একাংশে বুঝবে, কোনো ব্যাপার নাই, আর যারা বুঝতে পারছো না তারা কোনো চাপ নেবে না, আছি পরপর পরপর আস্তে আস্তে ডেভেলপ করতে হবে নিজেকে, এবং তুমি, আমি বলছি অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন এগুলো করতে পারবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন। তো প্রথমে তোমাকে একটু ভালো করে শিখতে হবে। তো এখন যেটা এবারে বলবো আমি, তো আমি তোমাদেরকে বলেছিলাম যে ম্যাথমেটিক্সের কিছু ব্যাপার লাগে যেগুলো ফিজিক্সে কাজে লাগে। তো ম্যাথমেটিক্সের স্যার যখন করাবে তখনকে যদি আমি ওয়েট করে ফিজিক্স করাই, তাহলে আমার ফিজিক্স সিলেবাসটা এগোবেই না। তো সেটার জন্য আমরা কি করব, ম্যাথমেটিক্সে যেটুকু জিনিসটা লাগবে সেটুকু জিনিসটা আমি করিয়ে দেবো, ঠিক আছে। তো আমি এরপরে তোমাদেরকে একটা বারবার একটা জিনিস বেশি ব্যবহার হচ্ছে, তোমরা খেয়াল করছো কিনা জানি না, দেখবে ডিফারেন্সিয়েট কথাটা একটু বেশি ব্যবহার হচ্ছে। তো সেই ডিফারেন্সিয়েশন এরপরে আমরা যেটা নিয়ে আসবো,
এরপরে যেটা আমরা নিয়ে আসবো ডিফারেন্সিয়েশন। এই যে এর ইংরেজি নাম, এর বাংলা নাম হচ্ছে অবকলন বিদ্যা, ঠিক আছে, বা অবকল বিদ্যা বলা হয়, ঠিক আছে, বাংলা নাম। ইংরেজি নামটা বেশি সুটেবল, ডিফারেন্সিয়েশন। এই ডিফারেন্সিয়েশনের সম্পর্কে আমরা কিন্তু যতটা ফিজিক্সে লাগবে, ম্যাথমেটিক্সে প্রচুর ডিফারেন্সিয়েশনের ব্যাপার স্যাপার আছে, তো ফিজিক্সে যতটা লাগবে তার উপর আমি কিন্তু নোটস দিয়ে দেবো। তাহলে তোমরা পেয়ে যাচ্ছ পরের ইয়েতে নোটস পেয়ে যাচ্ছ, এবং তার তুমি ইউটিউব ভিডিও পেয়ে যাবে, ইউটিউব ভিডিওসও পেয়ে যাবে, ঠিক আছে, নোটস ইউটিউব ভিডিওস পেয়ে যাচ্ছ। তো সেই নোটসেও কিন্তু এইচডব্লিউ মেনশন থাকবে, সেই এইচডব্লিউ মেনশন করা থাকবে, সেগুলো তোমরা করবে। তাহলেই তোমরা বুঝে যাবে যে পদার্থবিদ্যার ক্ষেত্রে, মানে ফিজিক্সের ক্ষেত্রে, পদার্থবিদ্যার ক্ষেত্রে যে কতটা ম্যাথমেটিক্স লাগবে, ঠিক ততটার উপর নোটস বানিয়ে আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো, এবং নোটসে অবশ্যই এইচডব্লিউ গুলো থাকবে। আই থিঙ্ক নোটসটা তুমি নিজে থেকে পড়ে তুমি 80% অঙ্ক নিজে থেকেই করতে পারবে। যে কটা করতে পারবে নি অবশ্যই আমি করে দেবো, এবং এই ডিফারেন্সিয়েশন সম্পর্কে ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করা হবে। তো এই ডিফারেন্সিয়েশন শেখার পর আমরা পরবর্তী চ্যাপ্টার শুরু করব, সেটা কিন্তু গ্রুপে জানানো হবে কোন চ্যাপ্টারটা শুরু করব, মানে যেখানে অবশ্যই ডিফারেন্সিয়েশনটা কাজে লাগবে সেই চ্যাপ্টারটা আমরা শুরু করব। তো নেক্সট ভিডিওতে আমরা ডিফারেন্সিয়েশন করব, তার আগে গ্রুপে আমরা কিন্তু নোটস দিয়ে দেবো।